বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নূর হোসেন, তোমাদের অর্থনীতি পড়াই। আমি তোমাদের এখানে আজকে আমরা শুরু করব হচ্ছে অর্থনীতি প্রথম পত্র অনলাইন ক্লাস। করোনার একটা ফ্যাক্টর চলছে, সবাই জানো। তো এই অবস্থায় আসলে সরাসরি তো আমাদের ক্লাস করা সম্ভব না। তো যেহেতু সম্ভব না, সেহেতু কোনোভাবেই তো আর বসে থাকা যায় না, ক্লাসগুলি কন্টিনিউ করতে হবে। আর আমরা চেষ্টা করব আজকে অল্প অল্প করে যতটুকু পারি তোমাদের সাথে আমরা আলোচনা করতে, এবং সামনে আরও কীভাবে করা যায় সে ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করতে। আমি আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টে আমরা দুইজন আছি। আমাদের যেহেতু তোমরা জানো, দুইটা শাখা, একটা প্রভাতী শাখা আর একটা হচ্ছে দিবা শাখা। আমরা দুইজন রয়েছে এখানে, আমি মোহাম্মদ নূর হোসেন এবং একজন টিচার রয়েছে মোহাম্মদ আলমগীর হোসেন। তো উনি তোমাদের ধারাবাহিকভাবে আস্তে আস্তে ক্লাস নেবে। তো এখানে আমরা আজকে আমাদের কলেজ সম্পর্কে বা আমাদের পড়ালেখা সম্পর্কে আনুষঙ্গিক ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখি আমাদের টপিক আছে, যদি আলোচনা করি। আমি হচ্ছি মোহাম্মদ নূর হোসেন, তোমাদের সহকারী অধ্যাপক হিসেবে এই কলেজে রয়েছি আমি। তোমাদের আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের আমরা পাঠ পরিকল্পনায় আমাদের এই সেমিস্টারে হচ্ছে 3টে অধ্যায় আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এবং 3টে অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটা অংশ নিয়ে আলোচনা করব, প্রথম ক্লাস। তো ওইভাবে একটু একটু করে আলোচনা করবো আমরা। প্রথমেই আমরা চলে আসি যে অর্থনীতি প্রথম পত্রের আমরা যদি বলি যে প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রশ্নের ধারা ও মান বন্টনে আমরা যদি চলে আসি, সর্বমোট 100 মার্কের। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, এবং সেখান থেকে আমাদের উত্তর দিতে হবে 60টি, 70 মার্ক। আর বহু নির্বাচনী আছে আমাদের এখানে 30টি, এবং 30টা থেকে 30 দিতে হবে। এবং এখানে ইকোনমিক্সে যদি বলি যে আসলে আমরা কিরকম পরীক্ষা দিলে কিরকম হয়, বা এখানে কিরকম ভালো করতে পারবো যদি চিন্তা ভাবনা করি, তাহলে বলতে হবে যে ইকোনমিক্সে প্রচুর পরিমাণে মার্ক পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, অনেকে বলে যে ইকোনমিক্স অনেক চিত্র আছে, অনেক ইকুয়েশন আছে, কিন্তু এটাও তো সত্য যে যেই সাবজেক্টে যত বেশি তোমার চিত্র থাকবে, বা সাবজেক্টে যদি তোমার ইকুয়েশনটা বেশি থাকে, ম্যাথ বেশি থাকে, ওখানে কিন্তু মার্ক অনেক ভালো তোলা যায়। আর যেহেতু তোমরা মোটামুটি যারা আসছো মোটামুটি লেভেল স্টুডেন্ট, সব ডিএমআরসিতে যারা ভর্তি হয়, কারণ দুর্বল স্টুডেন্ট তো আমাদের এখানে নাই। সো এই ক্ষেত্রে আমাদের যারা যদি একটু পড়ালেখা করতে পারি, ইকোনমিক্সে সহজেই A+ পাওয়া যায়। এবং ইন ফিউচার তুমি যদি চিন্তা করো যে ভবিষ্যতে আমি কিছু করতে চাই, তাহলে হচ্ছে তোমরা সহজেই দেখবা যে ভালোভাবে পড়ালেখা করতে পারলে তোমরা দেখা যায় ভবিষ্যতে ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারবা। এবং বিশ্বের বিভিন্ন দেশে ইকোনমিক্সের সম্পর্কে তোমার কিন্তু অনেক ভালো ভালো ডিগ্রি আছে, এবং ভালো জব সেক্টরও আছে। তো যাই হোক, আমরা বলে দিলাম যে এখানে আমাদের মান বন্টনটা আমরা আলোচনা করে দিলাম। এরপরে চলে আসি আমরা অর্থনীতি প্রথম পত্রে যদি আমরা আলোচনা করি যে অর্থনীতির জনক কে। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। এবং এই ভদ্রলোক অর্থনীতি কি বলছে যে অর্থনীতি সম্পদের বিজ্ঞান বলছে। হ্যাঁ, এটা সম্পদের বিজ্ঞান কেন বললো? কারণ অবশ্যই আমরা জানি যে টাকা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না, আসলে সম্ভব না। কারণ মানুষ যতই চিন্তা ভাবনা করুক যে আমার অনেক অনেক কিছুই আছে, কিন্তু যার সম্পদ নাই আসলে তার কিছুই নাই। তো অর্থনীতিটা মানে সম্পূর্ণভাবে তৈরি হবে হচ্ছে অর্থ দ্বারা। যেখানে অর্থ নাই তো সেখানে কিছুই নাই, এজন্য অর্থ থাকতে হবে। এই জন্য অ্যাডাম স্মিথ সুন্দর কথা বলছে যে সম্পদের বিজ্ঞান, অর্থাৎ শুধু বিজ্ঞান, সেখানে টেকনোলজি থাকতে পারে, শুধু বিজ্ঞানে বিভিন্ন অন্য কিছু থাকতে পারে, কিন্তু অর্থনীতি মানে এখানে একটা সম্পদের একটা মানে সংমিশ্রণ থাকবে। এই জন্যই অ্যাডাম স্মিথ সুন্দর কথা বলছে যে অর্থনীতি মানে হচ্ছে সম্পদের বিজ্ঞান। এরপর যদি বলি মার্শাল, ক্যানন, পিগু, এরা অর্থনীতিবিদ। নাম যেমনই হোক সেটা বড় কথা না। মার্শাল, ক্যানন এবং পিগু প্রমুখ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলছে। এবং ওরা আবার চিন্তা করছে অন্যভাবে। ওরা চিন্তা করছে যে যদি মানুষের কল্যাণও করতে হয় আজকাল, তাহলেও কিন্তু অর্থের প্রয়োজন হয়। একটা মানুষকে আমি একটা বাড়ি করে দিব, একটা মানুষকে আমি সাহায্য করব, সেটা তো কোনো না কোনো টাকা লাগবে। তো এই জন্য এই অর্থে আমরা বলতে পারি যে অর্থনীতিকে যদি স্বাবলম্বী করতে হয়, তাহলে অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন আছে, এবং যার কারণেই ওনারা এই কথাগুলি বলছেন। সর্বোপরি অর্থনীতি অবশ্যই সম্পদের সাথে রিলেটেড থাকবে, এবং এখান থেকে হচ্ছে আমরা আনুষঙ্গিক বিষয়গুলোকে আমরা আলোচিত করব। তো এই জন্যই প্রথমে কি বললাম, অর্থনীতির জনক বলা হচ্ছে অ্যাডাম স্মিথকে, এবং উনি অর্থনীতিকে বলছে সম্পদের বিজ্ঞান হিসেবে। সম্পদের বিজ্ঞান। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। এবার চলে আসি, এই পেজটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, কিরকম গুরুত্বপূর্ণ বিষয় বা কিরকম গুরুত্বপূর্ণ স্যার? এখানে মূলত বিষয়টা আমরা যেটা দেখাচ্ছি, এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে তোমাদের বইয়ে, সেই বিষয়গুলোকে আমি আমি লিখে দিয়েছি। দেখো, খেয়াল করো, কোনো জায়গায় জ্ঞান লিখছি, কোনো জায়গায় জ্ঞান অনুধাবন লিখছি, জ্ঞান অনুধাবন প্রয়োগ। হ্যাঁ, এখানে আরেকটা কথা তোমাদেরকে বলতে হয়, কারণ হচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা করে এই কলেজ পর্যায়ে আসছি, এই কলেজ পর্যায়ে আসার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পরিশ্রম করে আসছি, অবশ্য অনেক পড়ালেখা করে আসতে হয়েছে।
যেমন এসএসসি লেভেলে কিন্তু এখন সব জায়গায় মোটামুটি সৃজনশীল চলে আসছে। হ্যাঁ, এখন এসএসসি লেভেলে কিন্তু সৃজনশীল আছে অর্থনীতিতে। আর যারা সায়েন্স থেকে আসছো বা কমার্স থেকে আসছো তারাও বলতে পারো স্যার আমরা তখন এই কোনো পড়েই নেই। হ্যাঁ, তাদের জন্য একটা ভালো বেনিফিট হচ্ছে এটা। ছোট্ট একটা গল্প বলি, আমি যখন তোমার অনার্সে পড়ি তখন আমি অ্যাকাউন্টিং আমার ছিল ইকোনমিক্স। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে আমি তো কিছুই পারি না স্যার। তো স্যার খুব বলতেছে যে কে কে তোমরা সায়েন্স থেকে আসছো আর আর্টস থেকে আসছো। তো আমি হাত তুলছিলাম, সায়েন্স থেকে গেছিলাম। তো পরে আমাকে বলতেছে এরকম যে যারা সায়েন্স থেকে আসছো আর আর্টস থেকে আসছো তারা কম্পারেটিভলি ভালো করবে। অর্থাৎ নতুন কোনো কিছু শেখার মধ্যে কিন্তু মজাই আলাদা, অর্থাৎ ভয়ের কিছু নাই, ভয় কিছু নাই। আর আমি চেষ্টা করবো তোমাদের সার্ভ করতে। অবশ্যই তোমরা আমাকে জানাবা যখন কলেজ শুরু হয়। এখন তো দেখতেছো ক্লাস, তারপরে হয়তো আমার সাথে কথা হবে, তখন জানাবা যে প্রবলেম কি হচ্ছে না হচ্ছে। আমি চেষ্টা করবো তোমাদের এই প্রবলেমগুলি সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর চলে আসি। তো আমি এই পেজটারে খুব গুরুত্বপূর্ণ একটা পেজ বলতেছি, কারণ এই পেজটা তোমার বইটাকে তুমি দাগাবা। অর্থাৎ তুমি তোমার বইটা নিবা, টপিকসগুলিকে আমি যেভাবে দিছি এভাবে লিখে রাখবা বইয়ের মধ্যে, তাহলে হবে কি তুমি পড়তে গেলে সুবিধা হবে। আচ্ছা, কি সুবিধাগুলি হবে? প্রথম সুবিধা হচ্ছে এরকম যে আমরা জানি যে আমাদের টপিকসগুলিকে ভাগ করে নেয়, জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে, উচ্চতর দক্ষতা থাকে। এই টপিকসগুলি যে কোনটা কোন লেভেলে পড়তে হবে সেটা আমি এখানে উল্লেখ করে দিছি। প্রথমে দিছি মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। আমি বলছি রিডিং পড়বা আর জ্ঞানমূলকের জন্য পড়বা। আমি স্টার্ট দিছি কিন্তু একটা, অর্থাৎ এটা তুমি জ্ঞানমূলকের জন্যই পড়বা। অর্থাৎ তোমাকে এটা নিয়ে ওই উচ্চ দক্ষতা প্রয়োগের জন্য এত পেনিক হওয়ার কিছু নেই। কিন্তু তুমি জাস্ট রিডিং পড়বা আর হচ্ছে জ্ঞানটা পড়বা, শেষ। তাহলে এটাকে তুমি এভাবে তোমার বইয়ের মধ্যে স্টার্ট দিয়ে নাও। যারা বই খুলো নাই তারা বইটা খুলে নাও, বইটা খুলে এটাতে স্টার্ট দাও এবং এখানে লিখে দাও রিডিং পড়বা, শুধু জ্ঞান পড়বা। আমি সর্বোচ্চ 4টা স্টার দিয়েছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের। আর আমি ধারাবাহিকভাবে কোনটা 1 স্টার কোনটা 2 স্টার এভাবে দিয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা বইয়ের মধ্যে লিখে দিবা যে কোনটা জ্ঞানের জন্য দেখাচ্ছি আর কোনটা অনুধাবনের জন্য দেখাচ্ছি, এবং সেইভাবেই তোমরা পড়ে যাবা। এবং এটা তোমার জন্য সুবিধাজনক হবে এই জন্যই যে স্যার দাগায় দেন শেষ সময়, কোনো প্রয়োজন নাই। আমি তো তোমাদের ক্লাসেই বলে দিয়েছি। অতএব এই যে বইয়ের যে লিস্টগুলি বলতেছি এভাবে সুন্দর করে মার্ক করে নাও, তোমার পড়তে সুবিধা হবে। এরপরে চলে আসে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দেখো আমি কি লিখছি, এটা জ্ঞান এবং অনুধাবনের জন্য আসবে, অর্থাৎ এটা প্রয়োগের জন্য আসবে না, এটা উচ্চ দক্ষতার জন্য কম আসে, অনেক কম, সর্বোচ্চ একবার। এই জন্য আমি এটা দেই নাই, আমি শুধু জ্ঞান অনুধাবনের জন্যই বলছি। দুষ্প্রাপ্যতা নির্বাচন জ্ঞান অনুধাবনের জন্যই পড়বা। এরপরে চলে আসো মৌলিক অর্থনীতি সমস্যা। স্যার এটা কি করবো? এটা জ্ঞান অনুধাবন প্রয়োগ, আমি একটা স্টার দিই। স্যার এটা কি ইম্পর্টেন্ট না? এটা আসছে বাবা একবার মাত্র বোর্ডে, এটা ইদানিং কম আসে, তারপরে এটা আমি একটু আলোচনা করে দিয়ে যাবো। উৎপন্ন সরলরেখা, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চ দক্ষতা, এই জন্য আমি 4টা স্টার দিচ্ছি। মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক সেটা এখান থেকে, এই জন্য এটা সবচেয়ে বেশি হাইলাইট করছি তোমাদের সাথে। এরপর সুযোগ ব্যয়, এটাও জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চ দক্ষতা, 2টা স্টার দিচ্ছি। অর্থনৈতিক ব্যবস্থা, এটা শুধু জ্ঞান আকারে আসবে এবং স্টার আছে কিন্তু, এটা খেয়াল করো। ধনতান্ত্রিক অর্থ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এটা জ্ঞান আসতে পারে, অনুধাবন আসতে পারে, প্রয়োগও আসতে পারে, উচ্চ দক্ষতা আসতে পারে, স্টার কিন্তু 3টা। অতএব যারা বই দাগাও নাই তারা অল্প অল্প করে ভিডিওটা একটু টেনে টেনে, কারণ এত সময় নিয়ে তো আসলে বলা যাবে না, কারণ ক্লাস বেশি লেন্দি হয়ে গেলে আপনাদের ভালো লাগবে না। এই জন্য দরকার হলে স্টিল করে আপনারা এই পেজগুলি দাগায় নেবেন। দিস ওয়ান কাইন্ড অফ সাজেশন, অর্থাৎ এটা আপনাকে দাগান। কারণ বইয়ের ব্যাপারে যদি একটা বই সম্পর্কে যদি চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যায় আগে, আমার মনে হয় তো তোমার শিখতে এবং জানতে সুবিধা হবে। এজন্য আমি একটা আইডিয়া দিলাম, আরো আছে আমি দিচ্ছি আরো। এই পেজ হয়ে গেল আশা করি। সেকেন্ড পেজটা একটু খেয়াল করো, এখানে আছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এটা নাম কয়টা? নাম আবার 2টা। অনেকে বলে নির্দেশমূলক, অনেকে বলে তোমার সমাজতান্ত্রিক। তো তোমার ইচ্ছা, তুমি যেভাবে নিবা, যেভাবে তোমার ভালো লাগে তুমি এইভাবে আলোচনা করবা। তোমার যদি মন চায় যে আমি এটা সমাজতান্ত্রিক বলবো, সেটাও ঠিক আছে। তুমি বলো নির্দেশমূলক, সেটাও ঠিক আছে। এবং কি লিখছি? সমাজতান্ত্রিক, নির্দেশমূলক, অর্থব্যবস্থা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এটা কিন্তু 4টা সেক্টরে ইম্পর্টেন্ট। জ্ঞান আসতে পারে, অনুধাবন আসতে পারে, প্রয়োগ আসতে পারে, উচ্চ দক্ষতা আসতে পারে। 3 স্টার দিয়ে দেখছি। অতএব এভাবে তুমি মার্ক করে নিবা। মিশ্র অর্থব্যবস্থা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এটা জ্ঞান আসতে পারে, অনুধাবনও আসতে পারে, প্রয়োগ উচ্চ দক্ষতা, 3 স্টার। এটা কিভাবে দিয়ে নাও বইয়ের মধ্যে। ইসলামী অর্থব্যবস্থা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, এটা কম্পারেটিভলি কম আসে, মানে একদমই কম, খুবই কম। এজন্য আমি এটা শুধু জ্ঞান অনুধাবন আকারে দিছি এবং এটা কখনো উদ্দীপক আকারে আজ পর্যন্ত আসে নাই। তো এখানে হচ্ছে 1 স্টার। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, এটা জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চ দক্ষতা হিসাবে আসতে পারে না। এটা আসলে এটা এরকম না, এটাও এরকম উচ্চ দক্ষতা লিখেছি, কিন্তু বাট এটা এরকম ভাবে হয়তো একবার একটা কোশ্চেনে আসছিল, এজন্য স্টার আসলে 2টা দেওয়া হয়েছে। এটা তেমন ইয়া না, তুমি জ্ঞান অনুধাবন প্রয়োগ আকারেই পড়তে পারো, উচ্চ দক্ষতা খুব একটা আসে না।
তারপর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ও নীতিগতমূলক অর্থ ব্যবস্থার পার্থক্য, এটা খুব ভালো করে পড়বা, 3 স্টার দেওয়া, ভালো করে পড়বা। তারপর দেখো ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এটা দেখো জ্ঞান অনুধাবন আকার আসতে পারে। আর লাস্ট দেখো একটু নিচে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ভালো করে শুনে নাও, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ইট ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল কোশ্চেন। এটা এক ধরনের টেকনিক্যাল কোশ্চেন, কেমন এটা আসলে সচরাচর কম আসে, কিন্তু বিগত ধরো যদি আমি বিগত বছরগুলিতে আলোচনা করি স্যার লাস্ট কবে কখন কি আসছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে এটা লাস্ট তোমার আসছে হয়তো দুইবার আমি দেখছিলাম এই কোশ্চেনটা, একবার বা দুইবার এরকম, কিন্তু ওরকম ভাবে হাইলাইটেড কোশ্চেন না, কিন্তু ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রিটিক্যাল কোশ্চেন। তো ক্রিটিক্যাল কোশ্চেন আমাদের শিখতে হবে, কেন ভালো স্টুডেন্ট হইতে হইলে তো আমাকে অবশ্যই ভালো মার্ক শিখতে হবে, কারণ সবচেয়ে বড় কথা হলো এটা যে যত ভালো পড়ালেখা করবা, ভালো জানবা, সে তত ভালো কাজ করতে পারবা। সো এই দুইটা পেজ, এই যে আগের পেজটা বললাম এবং এই পেজটা, এই দুইটা পেজ আগে ভালো করে বইটার মধ্যে দাগে আনো, তাহলে তোমার পড়তে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসি অর্থনীতি প্রথম পত্রের, আমরা প্রথম অধ্যায়ে চলে আসি। প্রথম অধ্যায় টপিকসের মধ্যে দেখতেছি, আমি আগেই বললাম শিখতে হলে বাবা কষ্ট করতে হবে, বাবা এবং মা দুজনকে বলতেছি, কারণ দুজনেই দেখতেছো তোমরা, শিখতে হলে কষ্ট করতে হবে, আর কষ্ট করলেই তুমি ভালো কিছু করতে পারবা। যদি তুমি ভালো কিছু করতে চাও তো তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া জীবনে ভালো কিছু করা সম্ভব না। তো শুরু করি আমরা, মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। তো অর্থনীতির যদি টপিকস আমরা বলি, অর্থনীতির আলোচ্য বিষয়গুলো অর্থনৈতিক সমস্যা যা দুষ্প্রাপ্যতা ও নির্বাচনকে নির্দেশ করে। স্যার কি বললেন, দুষ্প্রাপ্যতা কি জিনিস? দুষ্প্রাপ্যতা বলে হচ্ছে এরকম, তোমার আম্মা তোমাকে বললো যে, তুমি তোমার আম্মার কাছে বললা যে মা আমার, যদি মেয়ে হয় যদি বললো যে মা আমার ওরকম একটা দামি কি বলে ড্রেস দরকার, দামি ড্রেস, ধরো এটা এমন 10 থেকে 12,000 টাকা, তোমার মা যদি তোমাকে বলে যে বাবা এটা তোমাকে দেওয়া সম্ভব না, অর্থাৎ কেন সম্ভব না বলছে, কারণ ওই জিনিসটা মানে তোমাদের কাছে সামর্থ্য নাই প্লাস ওইটা নেওয়ার মতো অবস্থা নাই, তাহলে এই ক্ষেত্রে এটা একটা দুষ্প্রাপ্যতা, অর্থাৎ তোমার ওইটা ক্যারি করার মতো অবস্থা নাই তোমার ফ্যামিলির, বা এটা তোমার সামর্থ্য নাই, বা ওটা ইউজ করার মতো অবস্থা নাই, যদি উদাহরণে বলি আর কি এরকম। আর নির্বাচন কি, ধরো তোমার মা বললো যে তুমি 2টা বা 3টা তোমার অ্যাভেলেবেল পয়েন্ট আছে, ধরো তোমার বললো, তুমি বললা যে আমি দামি ড্রেস চাই, দামি মোবাইল চাই, আরো দামি কি চাও সেটা নাই বললাম, দামি ড্রেস চাচ্ছ, দামি মোবাইল চাচ্ছ, আর পরে হচ্ছে ধরো বললা কি এই দুইটাই ধরলাম, দামি ড্রেস দামি মোবাইল আর কি ধরলাম, আরো কি কি জানি আছে তোমরা ইউজ করো, ধরো তুমি যদি বলো দামি গাড়ি চাই, হ্যাঁ যারা একটু বড় লোক তাকে ওইটা দামি গাড়ি টাড়ির কথা বাদ দিলাম, আমরা দামি কি বললাম, দামি ড্রেসের কথা বলতেছি, আর হচ্ছে দামি মোবাইলের কথা বললাম। তো এই দুইটা হচ্ছে যদি চাই, আর অনেক কিছু চাইতে পারো, তো দুইটা যদি তোমার কমন চাওয়া কথা, এখন দেখা গেল দুইটার মধ্যে তোমার মা বললো তুমি ঠিক করো তুমি কোনটা নিবা। আর ছেলে দেখা যেত অ্যাভেলেবেল, ছেলে দেখা যেত সে মোটরসাইকেল যেতে পারে, সে মোবাইল যেতে পারে, দামি ড্রেস যেতে পারে, দামি আরো গিটার হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। এগুলির মধ্যে তোমাকে বলে যে তুমি যেগুলির মধ্যে একটা ঠিক করো, হ্যাঁ এগুলো এত কিছু দেওয়া যাবে না, একটা তুমি নিতে পারো, তাহলে এটা হচ্ছে নির্বাচন। ওকে, তো এই জন্য বলছে যে আমাদের প্রবলেমটা, আমাদের সমস্যা তৈরি হয় এই না থাকার জন্য, আর হচ্ছে গিয়া সেটাকে ঠিকঠাক করার জন্য, অর্থাৎ কোনটা তুমি নিবা, এই দুইটাই হচ্ছে আমাদের প্রবলেম। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর একটা হচ্ছে কি নির্বাচন। তো গেল আমাদের এই কথা। এরপরে চলে আসো দুষ্প্রাপ্যতা কি, আমি তাকে তোমার একটা উদাহরণ দিছিলাম, আসো ব্যাখ্যা। দুষ্প্রাপ্যতা বলতে মানব জীবনের অসীম অর্থনৈতিক সমস্যা বা অভাব পূরণের জন্য সীমিত সম্পদকে বোঝায়। অর্থাৎ আমার যে অনেক অভাব, কেউ বলতে পারবে যে আমার কোনো অভাব নাই, মানুষের জীবনে অভাব শেষ নাই, এই অসীম অভাব পূরণের জন্য আমাদের কি সীমিত সম্পদকে বোঝায়, এটাই হচ্ছে কি দুষ্প্রাপ্যতা বা স্ক্যারসিটি বলে আর কি এটাকে। এরপরে আছো গেল দুষ্প্রাপ্যতা সংখ্যাটা পড়ে নিবা সুন্দর করে। আজকের ক্লাসের যে লেসনটা প্রতিদিনে পড়া, যদি প্রতিদিন পড়ে ফেলতে পারো, প্রথম ক্লাস আজকে, তাহলে কিন্তু তোমার পড়াটা অনেক কমে যাবে। শিখতে হবে, কারণ পৃথিবীটা চলতেছে এইভাবে, ম্যাক্সিমাম দেশে এখন, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এখন কিন্তু এভাবে ক্লাস চলতেছে এবং এইভাবে শিখতেছে। তুমি পিছনে পড়ে যাও মানে কিন্তু তুমি অনেক দূরে চলে যাও, অর্থাৎ তোমাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। নির্বাচনটা কি, মানুষের জীবনে অভাব অফুরন্ত, ঠিক কিনা? কেউ কি বলতে পারবে যে কারো জীবনে অভাব নাই? কেউ বলতে পারবে? একদম টপ লেভেলে যদি বিল গেটসকে জিজ্ঞেস করা হয় যে আপনার কোনো প্রবলেম আছে বা আপনার কোনো অভাব আছে, সে বলবে আমি ঠিক আছে পৃথিবীর ধনী, আমি তো এখনো চন্দ্র কিনতে পারি নাই,
এখনো তো মঙ্গল গ্রহ কিনতে পারেনি, তাহলে তার জন্য একটা অভাব। আর যদি আমাদের রাস্তায় কোনো ফকিরকে জিজ্ঞেস করে তোমার কি অভাব, সে বললো আমারও অভাব, আমি 3 বেলা খাবার চাই। যার তোমার বাড়ি আছে সে বলবো আমার তো গাড়ি নাই, যার গাড়ি আছে সে বলবো তো আমার BMW নাই। অর্থাৎ অভাবের কোনো শেষ নাই, প্রত্যেকেরই অভাব আছে। কথা সত্য, মানুষের জীবনে অভাব অফুরন্ত, কিন্তু সম্পদ সীমিত। তাই নির্বাচন বলতে অর্থনীতিতে অভাবের গুরুত্ব এবং সম্পদের সর্বাধিক উত্তম ব্যবহার নির্বাচন করাকে বোঝায়। আর আমি কিন্তু বলছিলাম মেয়েদের এবং ছেলেদের কি যে একসাথে 3-4টা আছে, কারণ তুমি দুহেন থেকে যদি একটা চয়েস করে নাও সেটাই কিন্তু নির্বাচন। ধরো তুমি দুইটাই চাচ্ছ, অলরেডি দুটোই তোমার দরকার, কিন্তু তুমি একটা সিলেক্ট করলা, তাহলে এটা তোমার জন্য কি হবে, নির্বাচন হবে। আচ্ছা, এরপরে আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? অর্থাৎ যেটা না হলেই নয় মানুষের জীবনে, আমাদের অর্থনীতিবিদদের মতে বা অর্থনীতির জন্য যেটা না হলেই নয়, মৌলিক অর্থনৈতিক সমস্যা। সীমাহীন অভাব। কেন সীমাহীন অভাব বলছে? কারণ মানুষের অভাব সীমাহীন। অর্থাৎ এটা শুরু হয়, এটা শেষ পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। এজন্য বলা হয়েছে সীমাহীন অভাব। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ এই যে এত অভাব, সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে নিয়োগ বিন্যাস করতে হবে। কিসের? সম্পদকে। আর এটাকে বলা হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, একটু ভালো করে সংজ্ঞাটা পড়ে নিবা। অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসনের মতে অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয়টি? 3টি। আমি বলতেছি কোনটা কোনটা। 1, কি উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য করা হবে। তাহলে যদি আমি এটা সংক্ষেপে বলি, একটু টেকনিক্যালি, কি উৎপাদন করা হবে, আচ্ছা কেমন? ধরো তুমি কোনো কিছু ডিফারেন্ট কিছু করতে চাও, যে তাহলে তুমি কি করবা? আগে তোমাকে আইডিয়া আনতে হবে যে আমি আসলে কি করব। তাই আমি এটাকে বলি হোয়াট, সংক্ষেপে বলি হোয়াট। যদি তুমি হোয়াট বলো, হোয়াট গেল, কি উৎপাদন করা হবে। তারা বললা কি উপায়ে, প্রসিডিউরটা কি, কি উপায়ে করবা, হুইচ প্রসিডিউর, হুইচ হোয়াট হুইচ প্রসিডিউর তুমি করবা, কি উপায়ে উৎপাদন করবা। আর লাস্ট হচ্ছে কার জন্য, হুইচ পারসন বা হুজ পারসন, তুমি যেটাই বলো, মানে কার জন্য করবা, যে কে এটা ভোগ করবে। তাহলে শিখলাম কি উৎপাদন করা হবে। আসলে আমি এটা সংক্ষেপে যদি বলি, কি কি উৎপাদন করা হবে, কি উপায়ে করা হবে, আর যদি কার জন্য করা হবে। অর্থাৎ তুমি যদি সিম্পলি চিন্তা করো, তুমি চিন্তা করো যে আমি বই পড়িনি, চিন্তা করো প্রথম তুমি একটা কিছু করবা, কি করবা, আমি কি উৎপাদন করব। তারপরে তুমি চিন্তা করবো হচ্ছে কি উপায় করা, প্রসিডিউরটা কি। কারণ তুমি রান্না, ধরো যদি বলি ছেলেদের কথা, যে সে হচ্ছে গিয়া সে কিছু করতে চায়, বা তুমি একটা খেলা অ্যারেঞ্জ করতে চাও, খেলা অ্যারেঞ্জ করতে চাও, খেলাধুলা অ্যারেঞ্জ করতে যাচ্ছ, তাহলে প্রথমে হচ্ছে খেলা অ্যারেঞ্জ করতে, তুমি কি খেলা খেলবা, ফুটবল আর ক্রিকেট, কি উপায় প্রথম ঠিক করলা, ক্রিকেট। সাপোজ আমি পছন্দ করি ক্রিকেট, তাই ক্রিকেট বলছি, যে ফুটবল খেলা সে ফুটবল বলতে পারবে। কি উপায়, কি উপায়, অর্থাৎ তুমি ক্রিকেট মাঠটা কোথায় কি করবা, কোন উপায়টা হলে ভালো হয়, সেটা হচ্ছে এরকম। লাস্ট হচ্ছে কার জন্য, এটা কারা ইউজ করবে। যদি অর্থনীতি ভাষায় বলি, যেমন আমি একটা প্রোডাক্ট অ্যানাউন্স করবো, যে কোন প্রোডাক্টটা বাজারে সেল হয় বেশি, এটা হচ্ছে কি। আমি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, কি কি উৎপাদন। নেক্সট হচ্ছে কি উপায়, কি উপায়, কি উপায় হচ্ছে কি তোমার, যে কোন প্রসিডিউর করলে বাজারে সবচেয়ে ভালো বেশি প্রোডাক্ট আমারটা থাকবে, অর্থাৎ আমি মার্কেট ধরে রাখতে পারবো, সেটা হচ্ছে কি উপায়। দেন হচ্ছে কার জন্য, আমি প্রোডাক্টটা করলাম, ইউজ করার মতো লোক নাই, তাতে তখন লাভ হবে না। তাহলে কার জন্য, কার জন্য প্রোডাক্টটা করবো, এটা হচ্ছে লাস্ট। তাহলে শিখলাম P.A. স্যামুয়েলসন অর্থনীতিটা সমস্যার কথা বলছে। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, তারপরে হচ্ছে কিভাবে করা হবে, কি উপায়ে করা হবে, আর এটা হচ্ছে কার জন্য। এই 3টা প্রোডাক্ট আমরা করে নিই। নেক্সট, এরপরে চলে আসো, আমরা উৎপাদন সমানরেখার কথা বলতেছি। উৎপাদন সমানরেখা হচ্ছে এমন একটি রেখা, যে রেখা বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপাদন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। স্যার এটা কিছুই বললাম না, কি বলছেন? উৎপাদন সমানরেখা কেন? অর্থাৎ একটা লাইনে তোমাকে উৎপাদন করতে হবে। যে উৎপাদন রেখায় ধরো দুইটা উৎপাদন নিলাম, একটা X দ্রব্য, একটা Y দ্রব্য। অর্থাৎ এমন ভাবে তুমি যদি বলি, ধরো মানুষ, মনে থাকবে তোমাদের, তখন মানুষ কি করে, একটা প্রোডাক্ট ইউজ করে, এটা বাংলাদেশেও বানায়, ধরো আমেরিকাও বানাচ্ছে, কি বলে না না বাংলাদেশের প্রোডাক্টটা ভেজাল আছে, আমেরিকান প্রোডাক্টটা ভালো। তাহলে সমস্যাটা কোন জায়গায়? ধরো আমেরিকান প্রোডাক্টটা হচ্ছে ওটার মান নিয়ন্ত্রণটা ওরকম ভাবে করে, আমরা ওরকম ভাবে করি না, কিন্তু উৎপাদন তো সেম হচ্ছে। তোমার এই মোবাইল যদি হয়, বা একটা ধরো একটা সাবানের কথাই ধরো, সেম কোম্পানির সাবান, ধরো যে সাইজে থাকে, সমস্যা কি, ম্যাটেরিয়ালস, ভিতরে ম্যাটেরিয়ালসটা ভিন্ন থাকে। তো এই জন্যই এখানে আসলে উৎপাদন করতে গেলে বুঝাইছে
যে উৎপন্ন সমন্বয় রেখা অর্থাৎ এমন একটা রেখা, সোজা কথা বুঝো, যে রেখা বিভিন্ন বিন্দুতে মানে প্রত্যেকটা পয়েন্টে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে, মানে নির্দিষ্ট সম্পদ কেমন অর্থাৎ যে সম্পদ তুমি দিতে চাও আর কি সেটা, ও চলতি প্রযুক্তি সাপেক্ষে যে প্রযুক্তিতে করলে ভালো হয় এই সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, আর তাকে বলা হয় কি উৎপন্ন সমন্বয় রেখা। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা যা শিখলাম আজকে, এগুলো খুব ভালো করে শিখবো, ভালো করা শেখার কোনো বিকল্প নাই। এখন এজন্য আমরা লাস্ট যেটা বললাম, তো আজকে ক্লাসটা মোটামুটি এরকমই, যেগুলি পড়তে করলাম পড়বা, পড়ে ইনশাআল্লাহ আগামী দিন আবার যখন ক্লাস হবে সেই ক্লাসটা ঠিক মতো করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।